উপেন্দ্র দ্বিবেদী, অনেকেই আপনারা নাম শুনে থাকবেন, কারণ এই ভদ্রলোকের নামটা তো এখন বহুল চর্চিত নাম। বিভিন্ন সময় বিভিন্ন লোকজন এই উপেন্দ্র দ্বিবেদীর নাম উচ্চারণ করে থাকে এবং ওনার পরিচয়, উনি ভারতীয় সেনাবাহিনী প্রধান। উনি কিন্তু হঠাৎ করে গর্জে উঠেছেন একদিন না দুই দিন আগে, এবং বাংলাদেশ কিন্তু সাড়ম্বরে সেই খবর ছাপিয়েছে। এখানে এই জন্য শিরোনাম দিয়েছে, এবার ভারতীয় সেনা প্রধানের হুঁশিয়ারি। কি হুঁশিয়ারি দিলেন? যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। তো কী ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত সেটা কিন্তু ওনার বক্তব্যে উনি বলেছেন। কিন্তু সর্বপ্রথমেই আমাদেরকে বুঝতে হবে যে ভারতীয় সেনাবাহিনীর লোকজন তারা কিন্তু রাজনীতিতে নাক গলায় না, সেই ধরনের কোনো সুযোগও তাদের নাই। ভারতীয় সেনাবাহিনী প্রধানকে বাংলাদেশ অথবা পাকিস্তানের সেনাবাহিনী প্রধানের মতো ভাবলে কিন্তু ভুল হবে, কারণ বাংলাদেশ বা পাকিস্তান এদের এই সেনাবাহিনী প্রধান এরা তো হরহামেশাই রাজনৈতিক বক্তব্য দেয়, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে বা যারাই নাকি ক্ষমতায় এই বাংলাদেশ এবং পাকিস্তানে, তাদের কথাকে ছাড়িয়ে সেনাবাহিনী প্রধানরা অনেক ক্ষেত্রে অনেক উচ্চাকাঙ্ক্ষী বক্তব্য বিবৃতি দেয়, এবং যার উপরে কিন্তু সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না। কিন্তু ভারতের ক্ষেত্রে বিষয়টা মোটেও তা না। সেখানে ভারতীয় যে সেনাবাহিনী প্রধান হন আর যিনি হন, তিনি কিন্তু ন্যূনতম কোনো রাজনৈতিক বক্তব্য বিবৃতি এগুলো দেন না। তারপরেও ওনারা যখন এই ধরনের হুঁশিয়ারি দেন যে আমরা সব ধরনের যুদ্ধের জন্যে বা সব ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত, এই বক্তব্যটা কিন্তু ভারতীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, হয়তো বর্তমানে যে আর্থসামাজিক প্রেক্ষাপট যেটা আছে, অর্থাৎ ভূ রাজনৈতিক প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে ভারত নিশ্চিতভাবেই মনে করছে যে অতি সত্বর হয়তো বা তাদেরকে কোনো যুদ্ধক্ষেত্রে হয়তো অবতীর্ণ হতে পারে। তো এইটা রাজনৈতিক নেতাদের মুখ থেকে না বলিয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা সেনাবাহিনীর প্রধানের যে মুখ, মানে সেনাবাহিনীর প্রধানের মুখ থেকে সেই বাণীটা প্রচার করবেন, এবং সেই হেতু কিন্তু উপেন্দ্র দ্বিবেদী এই বক্তব্যটা দিয়েছেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত। এইটা কিন্তু বস্তুত ভারত সরকার প্রস্তুত, এবং সেই হেতু এই কথাটা এই সেনাবাহিনী প্রধানের মুখ থেকে এখন প্রকাশ করানো হচ্ছে। আমরা বাংলাদেশ অথবা পাকিস্তান এই দুই দেশের যে সেনাবাহিনী প্রধান আছে তাদের কাছ থেকে অনেক সময় অনেক হুমকিমূলক বক্তব্য বিবৃতি আমরা শুনি, কিন্তু বাস্তবে তার ফলাফল আমরা কিন্তু দেখি না, অর্থাৎ শূন্য। যেমন আমাদের বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান এই গত 15-16 মাসে অনেক হুঁশিয়ারিমূলক বক্তব্য বিবৃতি দিয়েছেন, যদিও সেগুলো বাইরের কোনো কারো উদ্দেশ্যে না, দেশের ভেতরেই। কারণ দেশে যে অরাজকতা পরিস্থিতি, যেভাবে গণপিটুনি, যেভাবে ভাঙচুর, যেভাবে অগ্নিসংযোগ ইত্যাদি যেভাবে চলছিল, তো উনি কিন্তু কয়েকবারই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে এনাফ ইজ এনাফ, আর এইগুলো চলতে দেওয়া যাবে না। এগুলো আমরা শুনে কিন্তু আমরা আশ্বস্ত হওয়ার চেষ্টা করেছি, অর্থাৎ আমরা তখন আশ্বস্ত হতে চেয়েছি যে ঠিক আছে, সেনাবাহিনী প্রধান যখন এই ধরনের কথা বলছেন তাহলে তো নিশ্চয়ই বাংলাদেশে শান্তির সুবাতাস বইবে, আর কেউ কোনো উল্টাপাল্টা কিছু করতে পারবে না। কিন্তু বাস্তবে আমরা কিন্তু এর কোনো প্রতিফলন দেখি নাই, অর্থাৎ ওগুলো হলো ফাঁকা বুলি। আমরা কিন্তু এখন সেনাবাহিনী প্রধানের মুখ থেকে কোনো বুলি এখন বের হলে আমরা কিন্তু তাতে আর অত আশ্বস্ত হতে পারি না। কিন্তু ভারতের সেনাবাহিনী প্রধান যেহেতু নিজে থেকে কথা বলেন না, সরকারই তাকে বলিয়ে দেয়, মানে সরকারই তাকে শিখিয়ে দেয় কি আসলে বলতে হবে, এবং সেই কথারই প্রতিধ্বনি তার মুখ থেকে, অর্থাৎ এই উপেন্দ্র দ্বিবেদীর মুখ থেকে আমরা শুনলাম যে সব ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য তাদের সেনাবাহিনী প্রস্তুত। তার মানে হচ্ছে এটা কিন্তু ফাঁকা আওয়াজ না, এটা কিন্তু কোনোভাবেই ফাঁকা আওয়াজ না। আমরা যদি পরিপ্রেক্ষিত বিচার করি তাহলে এটা যে কোনো মতেই ফাঁকা আওয়াজ না সেটা বুঝতে মানে বিশাল আপনার ওই রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নাই। যেমন গত এপ্রিলে আমরা দেখলাম যে সেখানে কাশ্মীরে 26 জন হিন্দুকে বেছে বেছে হত্যা করলো কারা? লস্কর-ই তৈবা নাকি জয়শে মুহাম্মাদের যে সদস্য যারা পাকিস্তান থেকে ভারতে আসছিল, এবং কাশ্মীরের লোকজনও কিন্তু তাদের দলে ছিল, এবং তারা মিলে কিন্তু নাম ধরে ধরে গুলি দিয়ে মারছিল।
তো এরপর ভারত সরকার এগুলো তদন্ত করে দেখে কি এর পেছনে দায়ী কারা, এই যে পাকিস্তান থেকে আগত লস্কর-ই তৈবার যে জঙ্গি, তাই না? সুতরাং এই মতো অবস্থায় ভারত তো চুপ করে বসে থাকতে পারে না, তারা রীতিমতো সেনাবাহিনী টাইনি নিয়ে পাকিস্তানের সীমান্তে একেবারে রীতিমতো ডিপ্লয়মেন্ট করলো, ঘাঁটি গাড়লো, এবং এরপরে অপারেশন সিন্দুর নাম দিয়ে আমরা দেখলাম যে এক রাতে ধামাধাম মেরে দিল। কত গালভরা বুলি, সেই বুলি সম্বলিত মিসাইলকে, ব্রাহ্মস, এগুলো সুপারসনিক গতির যে ক্রুইজ মিসাইল, তারপরে আবার এই যে রাফাল বিমান থেকে ব্যবহার করছিল স্ক্যাল্প মিসাইল, রাইট? এই দুই ধরনের মিসাইল তো মারছিল, এবং এগুলো একেবারে প্রেসিশন গাইডেড মিসাইল, একেবারে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানছিল। আমরা যদি খেয়াল করি তাহলে আপনারা দেখবেন যে ওই সময়ে যে মিসাইলগুলো মারছিল ভারত, পাকিস্তান কিন্তু একবারও বলতে পারে না এই যে নিরাপরাধ লোক, বেসামরিক লোকজন মারা গেছিল, এই ধরনের কিন্তু অভিযোগ তারা দায়ের করতে পারে নাই। কিন্তু আমরা দেখলাম যে পরবর্তীতে বিভিন্ন ভিডিওতে যে সমস্ত জায়গায় আঘাত করছিল তার ছবিগুলো আমরা পরবর্তীতে আমরা দেখছিলাম, এবং ভারত বলছিল যে তারা নাকি ওখানে যে সন্ত্রাসীদের যে বাড়ি ঘরটর আছে ওইগুলোর উপরেই আক্রমণ করছিল এবং ওরাই মারা গেছিল, এটাই কিন্তু আমরা শুনছিলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, যদি সত্যিকার অর্থে বেশ কিছু বেসামরিক লোকজন মারা যেত, মানে ওইগুলো যদি প্রেসিশন অ্যাটাক করতে না পারতো, প্রেসিশন অ্যাটাক মানে হলো একেবারে নিখুঁতভাবে, অর্থাৎ যে বাড়ি বা যে টার্গেটকে নির্ধারণ করে মারা হচ্ছে হুবহু সেই জায়গায় আঘাত করলো কিনা বা করতে পারলো কিনা, যদি করতে পারে তাহলে বুঝতে হবে যে 100% পারফেক্টলি প্রিসাইজলি অ্যাটাক করছিল। তো এখন কথা হচ্ছে যে পাকিস্তান তো এটা বলতে পারে নাই যে তাদের বেসামরিক লোকজন মারা গেছিল, তাহলে কিন্তু যথেষ্ট হইচই করতো, কিন্তু ওরা কিন্তু সেটা করতে পারে নাই। ওইটা না করতে পেরে তারা দাবি করছিল যে ভারতের কিছু রাফাল বিমান টিমান ফেলে দিয়েছে। এখন পরবর্তীতে আমরা সেই বিমানের কোনো ওই ভাঙ্গা চূড়া কোনো কিছু আমরা দেখি নাই, এবং যদি ফেলে দিতও বা তাহলে কিছু পাইলটও তো তারা করতো, পাইলটও তো তারা গ্রেপ্তার করতো, আমরা দেখি নাই যে সেটাও গ্রেপ্তার করতে পারছে। তো যাই হোক, আসল বক্তব্য হচ্ছে যে এইবার ওই যে দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরিত হলো, এবং সেখানেও দেখা যাচ্ছে যে জয়শ-ই মুহাম্মদের লোকজনেরা জড়িত, এবং তারা নির্দেশগুলো পেয়েছে পাকিস্তান থেকে, এবং মেডিকেল কলেজের কয়েকজন শিক্ষক এবং ডাক্তার পর্যন্ত এর সাথে জড়িত। বিষয়টা সিরিয়াস। ওরা তো অপারেশন সিন্দুর যেটা করছিল আগে ওটা তো বন্ধ করে নাই, এখনও তো জাস্ট স্থগিত আছে, মানে পজ অবস্থায় আছে, এখন ওটা অ্যাক্টিভেট করবে। প্রশ্ন হচ্ছে এটা কি শুধুমাত্র এই উপেন্দ্র দ্বিবেদী, সেনাবাহিনী প্রধান ভারতের, উনি কি শুধুমাত্র পাকিস্তানের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করলেন? আমার মনে হয় না। উনি বলছেন সব ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত। তার মানে ওনার টার্গেটে কিন্তু বাংলাদেশও, কারণ এই যে বিস্ফোরক যেগুলো পাওয়া গেছে এখন তন্ন করে তদন্ত করে দেখা যাচ্ছে এর সাথে বাংলাদেশেরও কিছু লোকজন জড়িত আছে, এবং তার মধ্যে ওরা কিন্তু নাম দিয়েছে। দেখলাম যে বাংলাদেশের যে স্বরাষ্ট্র যে মন্ত্রণালয় আছে তার যে একজন সচিব আছে, কি জানি না, তো তার নামই কিন্তু উল্লেখ করে বলা হয়েছে যে ওই জয়শ-ই মুহাম্মদের লোকজনদের সঙ্গে নাকি একেবারে বনানীর কোন একটা বাড়িতে বসে রীতিমতো তারা ভিডিও কনফারেন্স করেছে। এবং নট অনলি দ্যাট, এই বেশ কয়েকদিন হলো এই স্বরাষ্ট্র সচিব সে নাকি এখন পাকিস্তানে আছে। এখন এইগুলোর সাথে এই বিস্ফোরক দ্রব্য উদ্ধারের কোনো সম্পর্ক আছে কিনা আমরা নিশ্চিত না, বাট যদি ভারত নিশ্চিত হয় তাহলে বাংলাদেশের কপালে যে দুর্ভোগ আছে সেটা কিন্তু বলাই যায়, এবং সেটাই বস্তুত ভারত সরকার এই সেনাবাহিনীর প্রধানের মুখ থেকে উচ্চারণ করিয়েছে বলে আমরা একেবারে নিশ্চিত ভাবতে পারি। তা এখন সেই কিভাবে পরিস্থিতি তারা মোকাবেলা করবে, সেটা যখন পরিস্থিতি তারা সামাল দিবে বা ঝাঁপিয়ে পড়বে তখন আমরা বুঝতে পারবো। একটা জিনিস কিন্তু খেয়াল করতে হবে যে এই সমস্ত কথাবার্তা বলে বাংলাদেশের যে তৌহিদি জনতা তাদেরকে কিন্তু ভয়টায় দেখানো যাবে না, কারণ দেখলাম যে এই সমস্ত বক্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশে যে কাজী ইব্রাহিম, হুজুর কাজী ইব্রাহিম, তাই না, যাকে আমরা কিন্তু আধুনিক ইসলামী বিজ্ঞানী মনে করি, তো উনি দেখলাম যে একটা বক্তব্যে এই ভারতীয় সৈন্যদের প্রতি হুমকি ছুড়ে দিয়ে বললেন যে একবার আক্রমণ করো, দেখো তোমাদের কি পরিস্থিতি করি। মনে হচ্ছে যে ওনার ওপরে হয়তো বা
গায়েবী কোনো একটা রহমত আছে এবং ভারত আক্রমণ করলে হয়তো কাজী ইব্রাহিম পাল্টা আক্রমণ করবে তখন হয়তো আল্লাহ এমনও হতে পারে ফেরেশতা পাঠাতে পারে, আমরা জানি না। বাট এমন কিছু হলে হতেও পারে, নইলে উনি কোন সাহসে উনি বললেন যে আমরা এর মোকাবেলা করব ভয়ঙ্করভাবে। তো নিশ্চয়ই কোনো একটা বার্তা ওনার কাছে আসে, না হলে এই ধরনের হুঙ্কার তো উনি পাল্টা দিতেন না। যাই হোক, আমরা দেখব যদি আসলে পরিস্থিতি সেদিকে ধাবিত হয়। এখন বাংলাদেশ সরকার এটাকে সিরিয়াসলি নিল কি নিল না এই হুঙ্কারকে, সেটা তো আর আমরা বলতে পারবো না, কারণ তারা এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখায় নাই। কিন্তু ওই যে বাংলাদেশের যে নিরাপত্তা উপদেষ্টা আছে কি জানি, খলিলুর রহমান, উনি তো আবার ছুটে গেছেন এখন ওই যে দিল্লিতে। ওখানকার যে ওই নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তাকে ডাক দিয়েছেন যে আসো, সম্ভবত তার কাছে বলা হবে যে তোমরা বাংলাদেশে যা শুরু করছো পাকিস্তান থেকে জঙ্গি টঙ্গি এনে, এবং একই সঙ্গে অলরেডি আমাদের এখানে যে দিল্লিতে বোমা ব্লাস্ট হলো এবং যে বিস্ফোরক পাওয়া গেছে তার সাথে তোমাদের দেশের সম্পর্ক আমরা এই যে পেয়েছি, হয়তো তথ্য প্রমাণ তার কাছে দিয়ে বলবে যে এ ব্যাপারে তুমি কি পদক্ষেপ গ্রহণ করবা বা তোমার সরকার কি পদক্ষেপ গ্রহণ করবে। আমরা খুব দ্রুত এটা দেখতে চাচ্ছি, হয়তো 1 সপ্তাহের সময় দিল যে আমরা 1 সপ্তাহের মধ্যে দেখতে চাই। তো এটা তো নিশ্চিত যে খলিলুর রহমান বাংলাদেশে ফেরত এসে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলবেন যে এই ব্যাপার, এখন ভারত তো বলেছে যে আমাদের দ্রুত পদক্ষেপ নিতে। তা আমি তো নিশ্চিত যে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো পদক্ষেপ নেবেনই না, আর নিতে চাইলেও সেটা নিতে পারবে না, কারণ বাংলাদেশ এখন পুরাপুরি এই জয়শী মুহাম্মদ বা লস্করি তৈবা টাইপের যে আদর্শের লোকজন তাদের দ্বারাই ভর্তি, এটা আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে ভারত যে 1 সপ্তাহের সময় দিবে সেটা নিশ্চয়ই পার হয়ে যাবে এবং বাংলাদেশ থেকে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হবে না। এবং তখন আসলে কি ঘটতে যাচ্ছে সেটা তো আর আমরা এখন থেকে বলতে পারছি না। বাট ঘটনা যে ঘটবে এই ব্যাপারে যারা নাকি অ্যাটলিস্ট এই জিওপলিটিক্স জানেন তারা নিশ্চিত হতে পারেন, কারণ অতীতের ভারত আর এখনকার ভারত কিন্তু এক না। অতীতে ভারত কিন্তু এইভাবে হুঙ্কার টুঙ্কার দিত না, আমরা আগে কখনো শুনি নাই ভারতীয় সেনাবাহিনী এইভাবে হুঙ্কার টুঙ্কার দিত, আমরা কিন্তু আগে শুনি নাই। এখন কিন্তু ভারত অনেক ক্ষেত্রে হুঙ্কার দেওয়ার আগেই আক্রমণ করে বসে, যেমন অপারেশন সিন্দুর। পাকিস্তানকে পাত্তাই দেয় না, পাকিস্তানে পারমাণবিক বোমা থাকা সত্ত্বেও পাকিস্তান প্রতিনিয়ত কিন্তু বলতেছিল যে আমরা পাল্টা পারমাণবিক বোমা মারবো, এগুলো বলছিল না, আমরা কিন্তু শুনছিলাম। অপারেশন সিন্দুরের আগে যখন ওই যে সীমান্ত অঞ্চলে সৈন্যবাহিনী ডেপ্লয়েড হচ্ছিল তখন কিন্তু ওই পাকিস্তানের তরফ থেকে বারবার অ্যাটমিক বোমা মারার হুমকি দেওয়া হচ্ছিল, কিন্তু ভারত পরোয়া করেনি। ভারত কিন্তু পরোয়া না করেই কিন্তু অপারেশন সিন্দুর ঘটিয়েছিল, তাই না? আর সেখানে বাংলাদেশের তো আর পারমাণবিক বোমাও নাই, অতএব হুমকি দেওয়ারও কিছু নেই। তবে হ্যাঁ, তৌহিদি জনতার মধ্যে যারা নাকি আত্মঘাতী হামলা চালানোর জন্য ডেডিকেটেড, তারা কিন্তু পরমাণু বোমার চাইতেও ভয়ঙ্কর, আমার কাছে অন্তত এরকম মনে হয়। তো অবশেষে বক্তব্যটা হচ্ছে এরকম, সম্ভবত খুব তাড়াতাড়ি আমরা কিছু একটা দেখতে যাচ্ছি। এখন কি সেটা হতে পারে আমরা জানি না, তবে ভারত যেহেতু ওই যে 7 সিস্টার্স অঞ্চলে ব্যাপকভাবে সৈন্য সামন্ত অস্ত্রপাতি ডেপ্লয় করছে, তাহলে বোঝাই যায় যে ওই অঞ্চলে কিছু একটা তারা করতে চায়, কোনো একটা প্ল্যান আছে। আমরা তো আসলে সেটা চাই না যে ওই ধরনের কোনো কিছু হোক, তাই না? কিন্তু আমরা না চাইলেই কি হবে, কারণ বাংলাদেশের ধর্মোন্মাদ জনগোষ্ঠী উন্মত্ত হয়ে গেছে, তারা গাজওয়াতুল হিন্দ করবেই, তারা ভারতের ওই যে সুন্দরী সুন্দরী নারীগুলাকে গনিমতের মাল বানাবেই। এখন আমরা যতই বুঝাই না কেন তারা তো শুনবে না, তারা তো বেহেস্তে যাওয়ার জন্যে মরিয়া হয়ে গেছে যে ভারতের সাথে যদি যুদ্ধ করে, যদি মারা যায়, তাহলে উইদাউট এনি জাজমেন্ট দে উইল হ্যাভ ডাইরেক্ট টিকেট টু জান্নাহ, হোয়ার 72 ভার্জিনস আর ওয়েটিং ফর দেম, রাইট? এখন আমরা যত এইটাকে মনে করি ছেলে ভুলানো ছড়া, আজগুবি গল্প, ঠাকুরমার ঝুলির গল্প, এটা তো কেউ শুনবে না। বাট আমরা অত পাখির মতো অনেক ক্ষেত্রে বলে যাচ্ছি অ্যাটলিস্ট নিজের বিবেকের কাছে তো অন্তত পরিষ্কার থাকলাম যে আমি বলছিলাম, আমি জনগণকে উদ্বুদ্ধ করছিলাম যে তোমরা এইভাবে নিজের পায়ে নিজে কুড়াল মেরো না, কিন্তু তারা আমার কথা শোনে নাই। এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।